এক বৃদ্ধ লোক একজন গ্যাংস্টারের শরীরে ট্যাটু আর্ট করে দিচ্ছিল। ঠিক সেই সময় গ্যাংয়ের একজন মেম্বার হাতে করে একটি চিঠি নিয়ে রুমের ভিতরে ঢুকে আসে। সেই চিঠিটা খোলার পর চিঠির মধ্য থেকে কালো বালু বের হয়ে আসে। সেই কালো বালু দেখতে পাওয়ার পর সেই ট্যাটু আর্টিস্ট বৃদ্ধ ব্যক্তিটি ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে ট্যাটুর নিডলটা পড়ে যায়। যখন গ্যাংস্টার ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করে তখন সেই বৃদ্ধ লোকটি বলে, তোমাদেরকে বললে তোমরা হাসবে, কিন্তু আসলে এটা হচ্ছে নিনজাদের। আমি ছোটবেলায় একবার এই বালু দেখেছিলাম, সেইখানে সবাই মারা গিয়েছিল, শুধুমাত্র আমি বেঁচে আছি। ওরা আমার বুকের বাম পাশে ওদের ব্লেড ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আসলে আমার হার্ট হচ্ছে রাইট সাইডে। তখন সেই বৃদ্ধর কথা শোনার পর ওরা সবাই নিনজা নিনজা করে ওকে খেপাতে থাকে। যে চিঠিটা হাতে করে নিয়ে এসেছে তার মাথাটা সেইখানে কেটে খুলে পড়ে যায় এবং সবাই চিৎকার করা শুরু করে। একে একে সেইখানকার লাইটগুলো সব বন্ধ হয়ে যায়। চারিপাশ থেকে নিনজারা একে একে ওদের এক একজন ব্যক্তিকে মারতে থাকে। কারো হাত, কারো পা, কারো শরীর, এগুলো সব আলাদা হয়ে যাচ্ছিল। নিনজাদের ব্লেড এসে ওদের শরীরে বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে। ওরা সেইখানে গুলি করেও কোনো নিনজাকে মারতে পারেনি। গ্যাংস্টার লিডার যখন একা বেঁচে ছিল তখন সে ওই বৃদ্ধকে মারার চেষ্টা করলে নিনজাদের একটি ব্লেড এসে সেই গ্যাংস্টারের হাত দুটিকে কেটে ফেলে এবং পরের ব্লেডটি এসে ওর মাথাটাকে আলাদা করে ফেলে। তখনই বৃদ্ধ লোকটি দেখতে পায় অন্ধকারের ছায়ার মধ্য থেকে একটি নিনজা উঠে এসেছে। বৃদ্ধ লোকটি বলে, 57 বছর যাবত আমি মানুষদেরকে তোমাদের গল্প বলেছি, কিন্তু কেউ কখনো আমার কথা বিশ্বাস করেনি। অন্যদিকে মিকা নামের একটি মেয়ে রায়ান নামের একটি পুলিশের সাথে নিনজাদের উপরে গবেষণা চালিয়ে যাচ্ছিল। মিকা অসংখ্য পুরাতন ফাইল ঘাটাঘাটি করে এইটা জানতে পেরেছে যে নিনজাদের 9টা ক্লান হয় এবং তাদেরকে যদি পেমেন্ট হিসাবে 100 পাউন্ড গোল্ড দেয়া হয় তাহলে তারা যে কোনো ব্যক্তিকেই মেরে ফেলতে সক্ষম। তাদের ভিতরে সব থেকে শক্তিশালী ক্লান হচ্ছে ওজুনো ক্লান। ওজুনো ক্লানের নিনজাদেরকে সবাই নাম শুনেই ভয় পায়। শত শত বছর যাবত তারা গভর্নমেন্টের হয়ে কাজ করে যাচ্ছে। তার পরের পর্বেই আমরা দেখতে পাবো আমাদের হিরো রাইজোকে। রাইজো লন্ড্রি করার জন্য আসলে ওর কাছে একটি মেয়ে সাহায্য চায় এবং সাহায্যের মাঝখানেই রাইজো মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কোন ক্লানের হয়ে এসেছো? সাথে সাথে মেয়েটি রাইজোকে হামলা করে বসে। সেই মারামারির শব্দ শুনে লন্ড্রির দোকানদার যখন তার রুম থেকে বের হয়ে আসে তখন দেখতে পায় সেইখানে রাখা ওয়াশিং মেশিনের ভিতর থেকে মেয়েটির রক্ত বের হয়ে আসছে। আমাদের রাইজো ওর বাসায় ফিরে আসার পর সেই বাসায় থাকা পরিষ্কার কর্মী ওকে বলে যে আমি বাধ্য হয়ে আপনার রুমে ঢুকেছিলাম, আপনার রুম পরিষ্কার করার খুব প্রয়োজন ছিল। আমাদের রাইজো ভয় পেয়ে যায় কারণ সেই রুমের ভিতরে অসংখ্য নিনজাদের অস্ত্র রাখা ছিল। ও খুব দ্রুত রুমের ভিতরে ঢুকে এসে সব অস্ত্রগুলোকে চেক করে দেখে সবকিছুই ঠিকঠাক ভাবে ছিল। রাইজোর হঠাৎ করে ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়। অন্য সকল বাচ্চাদের মতো 10 বছর বয়সে নিয়ে আসা হয়েছিল ওজুনো ক্লানে। ওজুনো ক্লানের মেইন হেড ওজুনো রাইজোকে ট্রেনিং করানো শুরু করেছিল। ওজুনো ক্লানের সব থেকে বড় ক্ষমতা ছিল ওদের শরীরের কোথাও যদি কেটে যেত ওরা সেই ক্ষত স্থানটাকে অটোমেটিক্যালি বন্ধ করে ফেলতে পারত। ছোটবেলা থেকে ওদেরকে কঠিন থেকে কঠিন ট্রেনিং দেওয়া হয়েছে। ওরা একে অপরের সাথে ততক্ষণ পর্যন্ত মারামারি করেছে, ফাইট করেছে যতক্ষণ পর্যন্ত ওদের অপোনেন্ট দাঁড়ানোর মতো ক্ষমতাটাও ছিল না। ছোটবেলা থেকেই রাইজোকে এমন ভাবে ট্রেনিং করানো হয়েছে যে ও একটা আনস্টপেবল কিলিং মেশিন। ও আজও প্রতিদিন ট্রেনিং করে। রাইজো ছোট থাকতে ওকে একটি কাঠের উপর দিয়ে হাঁটতে বলা হতো। সেই কাঠের উপর দিয়ে হাঁটার সময় যদি কোনোভাবে আওয়াজের সৃষ্টি হতো তাহলে ওজুনো ওর পায়ের নিচে মেরে কেটে দিত এবং ওর পা থেকে যখন রক্ত বের হতো সেই রক্ত নিয়েই ও ওর ট্রেনিং চালিয়ে যেত। সেই ওজুনো ক্লানে আরেকটি মেয়ে নিনজা ছিল যার নাম ছিল কিরিকো। সবাই রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পর কিরিকো এসে ওর পায়ের ভিতরে মলম লাগিয়ে দিত। আজ সে এত বড় হয়ে যাওয়ার পরেও ওর পায়ের সেই ক্ষত এখনো রয়ে গেছে। অন্যদিকে মিকা ইনভেস্টিগেশন আরো ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য এমন একটি লোকের স্ত্রীর কাছে এসেছে যেই লোকটি রাশিয়ান ইন্টেলিজেন্সদের হয়ে কাজ করত এবং তাকে নিনজারা মেরে ফেলেছে। সেইখানে কথা বলার এক পর্যায়ে গিয়ে ওই মহিলা মিকাকে জানায় যে আমার হাজবেন্ডের মৃত্যুর আগে পুরো বাসায় অন্ধকার হয়ে গিয়েছিল এবং তারপরেই হঠাৎ করে তার গলাটা আলাদা করে ফেলা হয়েছিল। আমি আমার হাজবেন্ডকে কোনোদিন ভয় পেতে দেখিনি, কিন্তু আমার লাইফে আমি সেই প্রথমবার আমার হাজবেন্ডকে ভয় পেতে দেখেছি। এরপরেই সেই মহিলাটি লুকিয়ে রাখা একটি বক্সের মধ্য থেকে কিছু ফাইল বের করে মিকার হাতে দেয়। মিকা সেগুলোকে নিয়ে ওর বাসায় পৌঁছে আসে এবং সেইখানে বিভিন্ন ক্লানদের ম্যাপ, তাদের লেখা চিঠি এবং বিভিন্ন আর্ট করা পিকচার পায়। সেই বক্সের মধ্য থেকে পাওয়া একটি টেপ চালানোর পর মিকা দেখতে পায় আমাদের হিরো রাইজোকে। রাইজো একটা নিনজার সাথে ফাইট করছিল। ও ভাবতে থাকে রাইজোকে, কিন্তু আমাদের রাইজো প্রতিদিন এখনো তার ট্রেনিং চালিয়েই যাচ্ছে। এমন কোনো অস্ত্র নেই যেটাতে ওর কোনো তুলনা হয় না। রাইজোর মাস্টার ওজুনো ওদের মধ্যে সবসময় ডুয়েল ম্যাচ তৈরি করে ওদেরকে মারপিট করাতো। এরকমই একদিন ফাইটিং এর সময় তাকেশি যখন রাইজোকে মেরে বসে তখন ওজুনো উঠে এসে বলে, তোমার কাছে যদি মনে হয় যে রাইজো তোমাকে আঘাত করে ব্যথা দিয়েছে তাহলে তুমি ব্যথা কি জিনিস সেটা জানোই না, এবং ওর বুকের ভিতরে নিজের হাতটাকে ঢুকিয়ে ওর হার্টের ভিতরে চাপ দিয়ে বসে এবং বলে, এইটা হচ্ছে
আসল পেইন। তোমার আজকের পরীক্ষা হবে তুমি না মারা গিয়ে বেঁচে থাকবে। ও সেইখানে চিৎকার করে ছটফট করতে থাকে। মধ্যরাত পর্যন্ত ও চিৎকার এবং ছটফট করার পর নিজেকে শান্ত করে নিয়ে ধ্যানে বসে পড়ে এবং ওজুনও সেটা দেখার পর সেই দিন খুশি হয়েছিল। অন্যদিকে পরের দিন সকালবেলা মিকা ওর অফিসে বসে যখন রাইজোর ব্যাপারে ঘাটাঘাটি করে যাচ্ছিল, ঠিক সেই সময় সেইখানে ইন্টারনাল অ্যাফেয়ার্স এর লোকেরা এসে পৌঁছায়, যার নাম ছিল এজেন্ট ম্যাসলো। এজেন্ট ম্যাসলো মিকাকে বলে, তোমার উপরে নজর রাখা হচ্ছে, তোমার এমন কিছু ঘাটাঘাটি করা উচিত নয় যেটা তোমার পে গ্রেডের উপরে। সেই দিন বিকালবেলা মিকা রায়ানের কাছ থেকেও সেই একই কথা জানতে পারে এবং ওরা দুইজনই বুঝতে পারে যে ওদের উপরে নজর রাখা হচ্ছে। মিকা রাতের বেলা বাসায় পৌঁছানোর পর আরো গবেষণা করে গিয়ে জানতে পারে যে একজন ইসলামিক এক্সপ্লোরার ইবনে বাত্তুতা এই নিনজাদের জার্নি শুরু করেছিল আজ থেকে হাজারো বছর আগে একটি পাহাড়ের চূড়ায়, যেখানে 10 বছর বয়সী কম বাচ্চাদেরকে নিয়ে এসে তাদেরকে মাইন্ডলেস ট্রেনিং দেয়া হতো মানুষদেরকে মারার উপরে। কারণ তারা বিশ্বাস করত যদি তুমি কারো ব্রেন কন্ট্রোল করতে পারো তাহলে তার বডি তোমার কন্ট্রোলে থাকবে। অন্যদিকে আমাদের রাইজো রাস্তায় চলাফেরার সময় হঠাৎ করেই একটি আওয়াজের মাধ্যমে ওর মনে পড়ে যায় আবারও সেই ছোটবেলার কথা। রাইজো এবং সেই কিরিকো নামের মেয়েটি বড় হয়ে উঠেছে। কিরিকো সেখানে থাকা গাছগুলোর শরীরের মধ্য থেকে তারগুলোকে কেটে দিত। রাইজো যখন জিজ্ঞাসা করতো তুমি কেন এমনটা করো, তখন কিরিকোর জবাব ছিল যে গাছের হৃদয়ে জানে ও কোন দিকে বড় হতে চায়। সবকিছুর হার্ট হয় না, যেমন আমারও নেই। তখনই কিরিকো রাইজোর বুকের মধ্যে নিজের মাথাটাকে রেখে ওর হার্টবিট শোনে এবং ওকে বলে, তোমার হার্টবিট আমাকে হাই বলেছে কিন্তু ও তোমাকে অনেক মিস করে। যখন রাইজো বিশ্বাস করতে রাজি হয় না তখন কিরিকো রাইজোকে বলে, তুমি চাইলে আমার বুকে মাথা রেখে দেখতে পারো। তখন গিয়ে লাইফে প্রথমবারের মতো আমাদের রাইজো হার্টবিট শুনতে পায় এবং ওর কাছে এটা অনেক ভালো লাগে। রাইজোর প্রতিদিনের ট্রেনিং এর ভিতরে ওকে চোখ বন্ধ করে ট্রেনিং করতে হতো, কারণ ওকে ছোটবেলা থেকেই এইভাবে ট্রেন করা হয়েছে। ওর বয়স যখন 15তে এসে পৌঁছেছে তখন থেকেই ওদেরকে 1 বছরের জন্য চোখ বন্ধ করে রাখা হতো। ওরা সেই 1 বছর ওদের চোখ বন্ধ করেই চলাফেরা করতো, মারামারি করতো, ঘুমাতো, খেত এবং সবার সাথে কথা বলতো। ওজুনু সবসময় ওদেরকে শিখিয়েছে নিজের চোখের থেকেও বেশি দেখার জন্য, জানার জন্য, অনুভব করার জন্য। রাইজো আওয়াজের মাধ্যমে বুঝতে পারে কে কোন দিকে আছে এবং কোন দিক থেকে কোন সময় অ্যাটাক করবে এবং রাইজো এটাতে মাহির ছিল। কিন্তু আমাদের কিরিকো ফাইটিং এ কোন রকম ঠিকঠাক থাকলেও যে ফাইটে হেরে যেত তার শরীরে কেটে ফেলতে বললে কিরিকো তখন দয়া দেখায় এবং হাত থেকে চাকু ফেলে দেয়। ওজুনু খেপে যায় এবং ওজুনু সেই ব্লেড দিয়েই কিরিকোর গাল কেটে ফেলে। কিরিকোকে শাস্তি স্বরূপ কাঠের বক্সের ভিতরে বন্দি করে রাখা হলে রাইজো গিয়ে ছোট পাইপের মাধ্যমে ওকে পানি খাওয়াতো। ওদের দুজনের মধ্যে মনের মিল আগে থেকেই ছিল। এরকমই এক রাতে যখন কিরিকো চেষ্টা করে সেইখান থেকে ভেগে যাওয়ার, তখন আমাদের রাইজো ওর পিছু করে এসে ওকে থামানোর চেষ্টা করে এবং বলে, তুমি যদি এমনটা করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। সেই দিন কিরিকো প্রথমবারের মতো রাইজোকে চুমু দেয়। রাইজোকে বলে, তুমি আমার সাথে আসো, আমরা আমাদের নতুন জীবন শুরু করব। কিন্তু রাইজো ভয় পেয়ে যায় এবং ও পিছপা হয়ে যায় এবং আমাদের কিরিকো সেইখান থেকে চলে যায়। এরকমই একদিন রাতে মিকা যখন ওর ইনভেস্টিগেশন চালিয়ে বাসায় পৌঁছাচ্ছিল তখন সেইখানে রায়ান এসে বলে, আমাদের উপরে কড়া নজর রাখা হচ্ছে এবং আমার অফিসে এসে আজকে আমাকে অ্যারেস্ট করার জন্য লোক খুঁজে গেছে। আমাদের পিছনে ইন্টারনাল অ্যাফেয়ার্স, হোম সিকিউরিটি থেকে শুরু করে সবাই লেগে আছে। তার মানে এই নিনজাদের পিছনে সবাই কাজ করছে। তোমার জন্য বেটার হবে তুমি তোমার ব্যাগ গুছিয়ে শহরের বাইরে চলে যাও কিছুদিনের জন্য। মিকা বাসায় পৌঁছানোর পর দেখতে পায় ওর বাসার সাথে আশেপাশের কোনো বাসাতেই বিদ্যুৎ নেই। ও ভয়ে ভয়ে হাতে লাইট জ্বালিয়ে নিজের ঘরের ভিতরে ঢুকে আসে। যখন ও ব্যাগ গোছগাছ করবে তখনই ও দেখতে পায় ওর ব্যাগের উপরে কেউ একজন একটা চিঠি রেখে গেছে এবং সেই চিঠি খোলার পর সেই চিঠির মধ্য থেকে কালো বালু বের হয়ে আসে। তখনই অন্ধকারের ভিতর থেকে একটি নিনজা বের হয়ে এসে মিকাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সেই নিনজাকে থামিয়ে দেয় আমাদের রাইজো। মিকা ভালোভাবে লাইট মেরে ওদেরকে দেখতেই পাচ্ছিল না, ওরা চোখের পলকেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছিল। ফাইটিং এর এক পর্যায়ে গিয়ে রাইজো সেই নিনজাটাকে পুরোপুরি মেরে ফেলে এবং রাইজো তখন মিকাকে বলে, আমি তোমাকে হেল্প করতে পারবো, তোমার বন্দুক তোমাকে বাঁচাতে পারবে না কিন্তু আমি বাঁচাতে পারবো, তবে তোমাকে আমার উপর ভরসা করতে হবে। মিকা যখন মেনে নেয় তখন অন্ধকারের ভিতর থেকে রাইজো বের হয়ে আসে এবং রাইজো ওর মুখোশ খোলার পর মিকা বলে, আমি তোমাকে চিনি, কারণ আমি তোমাকে এর আগেও একটা ভিডিও ফুটেজে দেখেছি। তখন রাইজো মিকাকে বলে, অন্যান্য নিনজারা কাছাকাছি চলে এসেছে, আমাদেরকে এখনই এখান থেকে চলে যেতে হবে। ওরা সেইখান থেকে চলে যাওয়ার পরপরই সেইখানে অসংখ্য নিনজারা এসে পৌঁছায় এবং সেইখানে সেই মৃত দেহটি দেখতে পাওয়ার পর ওরা বুঝতে পারে যে এইটাকে রাইজো মেরেছে। তখনই তাকেশির মনে পড়ে যায় সেই পুরনো কথা। আমাদের কিরিকো যখন ভেগে যাওয়ার চেষ্টা করেছিল তখন তাকেশি ওকে ধরে নিয়ে এসেছিল। ওজুনু তখন তাকেশিকে আদেশ করেছিল কিরিকোকে মেরে ফেলার জন্য, কারণ যে ওদের ক্লান ছেড়ে ভেগে যাওয়ার চেষ্টা
করবে তাদের একটাই শাস্তি, আর সেটা হচ্ছে মৃত্যু। যখন কিরিকোর বুকে ছুরি ঢুকিয়ে দেয়া হয়েছিল তখন রাইজো ভিতরে ভিতরে অনেক কেঁদেছিল। রাইজো মিকাকে নিয়ে ভেগে যাওয়ার সময় দুইজন দুইজনের সাথে পরিচিত হয় এবং দুইজন দুইজনের সম্পর্কে সবকিছু জানা শুরু করে। তখন মিকা বলে, আমি এটা বুঝতে পেরেছি যে তুমি ভালো, কিন্তু তুমি কিভাবে ভালো হলে সেইটা আমি জানি না। তখনই রাইজোর মনে পড়ে যায় সেই দিনের কথা, যেই দিন ও ওজুনুর সাথে ফাইটিং শুরু করেছে। ওজুনু ওকে একটা লাস্ট পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছিল এবং এনে বলেছিল একটা লোক আছে যার কাছে একটা দামি ঘড়ি আছে, যেই ঘড়িটা আমার চাই। সেই গোল্ডের ঘড়িটা যদি তুমি আমাকে এনে দিতে পারো তাহলে তুমি আজকে থেকে নিনজা হবে। একটা বিশাল দানবাকৃতির লোক ওয়াশরুমের মধ্য থেকে বের হয়ে আসছিল। আমাদের রাইজো তার হাত থেকে ঘড়িটাকে খুলে নেওয়ার জন্য একটি চাকু নিয়ে গিয়ে ওই লোকের ঘাড়ের ভিতরে ঢুকিয়ে বসে। সেইখান থেকে রক্ত বের হতে থাকে, কিন্তু ওই লোকটি ওর সাথে মারামারি শুরু করে দেয়। রাইজো একের পর এক আঘাত ওই লোককে করতেই থাকে। ওই লোকটির শরীরের বিভিন্ন জায়গায় ও ছেদ করে দেয় এবং ওই লোকটির শরীর থেকে অনেক রক্ত বের হতে থাকে। এরপরে ওই লোকটির কিছুই হচ্ছিল না। রাইজো এক পর্যায়ে রেগে গিয়ে ওই লোকটিকে অনেক জোরে আঘাত করে সেইখানে থাকা একটি কমোটের সাথে তার মাথাটাকে ফাটিয়ে ফেলে। সেই ঘড়ি নিয়ে বের হয়ে আসার পর রাইজো যখন ওজুনুর অপেক্ষায় ছিল তখন ওজুনু আসার পর ওজুনু সেই ঘড়িটিকে না নিয়ে ওকে বলে, তুমি এটা আজকে থেকে রেখে দাও। যখনই তুমি এই ঘড়ির দিকে তাকাবে তখনই তোমার মনে পড়বে যে তোমার জীবন আমার দেয়া। ওকে বলে, তোমার জন্য এখন সর্বশেষ পরীক্ষাটি হচ্ছে। এই মেয়েটি আমাদের কাছ থেকে ভেগে যাওয়ার চেষ্টা করেছে, এই মেয়েটিকে তোমার মেরে ফেলতে হবে। সেই মেয়েটিকে মারার জন্য ওজুনু যখন রাইজোকে একটা তরোয়াল দেওয়ার জন্য ওর সামনে এগিয়ে যায় তখন রাইজোর হাত থেকে ওর সুইং নাইফটি ছুটে পড়ে এবং ও সেইটাকে সুইং করে ওজুনুর গাল কেটে ফেলে। ওজুনু সাথে সাথে সেইখানে থাকা নিনজাদেরকে আদেশ দেয় রাইজোকে মেরে ফেলার জন্য। ওদের ভিতরে তুমুল ফাইটিং শুরু হয়। রাইজো সেইখানে থাকা নিনজাদেরকে মারা শুরু করে, কিন্তু নিনজাদের সংখ্যা অনেক হওয়ায় এক পর্যায়ে ওরা সবাই মিলে ব্লেড ছোড়া শুরু করে এবং অসংখ্য ব্লেড এসে রাইজোর শরীরকে ক্ষত বিক্ষত করে দেয় এবং ও বিল্ডিং এর উপর থেকে নিচে পানির মধ্যে পড়ে যায়। ও বেঁচে যায় এবং ওর নিজেকে ঠিক করতে অনেক সময় লেগেছে, কিন্তু ও বর্তমানে ওজুনুর সাথে সেই দিন থেকেই যুদ্ধ শুরু করেছে। রাইজো এবং মিকা ওদের যাত্রাপথেই এক জায়গায় গাড়িটাকে থামায়। রাইজো তখন মিকাকে নতুন কিছু পোশাক দিয়ে সেই পোশাকটাকে পরতে বলে এবং একটি সিগারেট ধরিয়ে সেই সিগারেটটিকে মিকার চারিপাশে ঘুরিয়ে দেয়, কারণ নিনজারা মিকার শরীরের গন্ধ সুখে ওদেরকে ফলো করছিল। মিকা তখন সাহায্যের জন্য রায়ানের সাথে যোগাযোগ করে। মিকা তখন রাইজোকে নিয়ে রায়ানের কাছে চলে আসে। রাইজো যখনই জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে, তখনই চারিদিক থেকে লাইট জ্বলে ওঠে এবং অসংখ্য পুলিশরা এসে রাইজোকে বিদ্যুতের শক দিয়ে ওকে ধরে ফেলে। মিকা রায়ানের সাথে রাগারাগি করে। ওরা সবাই মিলে রাইজোকে নিয়ে এসে একটি পুরনো বিল্ডিং এর ভিতরে বন্দি করে রাখে এবং তখন রায়ান মিকাকে বলে যে সব ধরনের ফেডারেশন সবাই রাইজোকে খুঁজে বেড়াচ্ছে এবং একটি ট্র্যাকার মিকাকে দিয়ে বলে তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এই ট্র্যাকারটি চালু করলেই আমি তোমাকে খুঁজে নেব। মিকা চলে আসে রাইজোর কাছে এবং ওকে পানি পান করায় আর সাথে সাথে বলে আমি খুবই দুঃখিত। তখনই রাইজো মিকাকে বলে যে তোমাদের হাতে সময় অনেক কম, নিনজারা অল্প কিছু সময়ের ভিতরেই এইখানে চলে আসবে। মিকা এসে যখন রায়ানকে সেইটা বলার এবং বোঝানোর চেষ্টা করে তখনই সেইখানকার বিদ্যুৎ চলে যায় এবং অসংখ্য নিনজারা চারিদিক থেকে ওদের উপরে হামলা করে বসে। সেইখানে থাকা পুলিশ এবং নিনজাদের ভিতরে যুদ্ধ শুরু হওয়ার পর একে একে সব পুলিশরা সেইখানে মরা শুরু করে। আমাদের মিকা চলে যায় রাইজোর রুমে এবং রাইজোর হাত পায়ের শিকলগুলোকে খুলে দেওয়া শুরু করে। যখন একটি নিনজা ওদের খুব কাছাকাছি চলে আসে তখন একটু সময়ের জন্য রাইজো নিজেকে ছুটিয়ে সেই নিনজাটাকে মেরে ফেলে। ওরা দুইজন সেই রুম থেকে বের হয়ে আসার পর রাইজো মিকাকে বলে তুমি এখনই একটা গাড়ির কাছে চলে যাও এবং এই বিল্ডিং থেকে বের হয়ে যাও, আমি তোমাকে খুঁজে নেব। কারণ রাইজো জানতো সেইখানে ওদের জন্য অসংখ্য নিনজারা অপেক্ষা করছে। সকল নিনজারা অন্ধকারের ভিতর থেকে বের হয়ে আসে এবং রাইজোর সাথে একটা অসাধারণ ফাইটিং শুরু হয় সেইখানে। রাইজো ওর হাতে থাকা সুইং ব্লেডটি দিয়ে সেইখানে থাকা অসংখ্য নিনজাদেরকে মারতে সক্ষম হয়, কিন্তু নিনজাদের সংখ্যা অনেক বেশি ছিল এবং রাইজো অনেক পরিমাণে আহত হয়। এক পর্যায়ে সব নিনজারা মিলে ওর দিকে ব্লেড ছোড়া শুরু করলে ও সেইখান থেকে পিছপা হওয়া শুরু করে। ও কিছু দূর যাওয়ার পর নিনজারা ওকে আবারও ফলো করে সবাই মিলে একসাথে ফাইটিং শুরু করে। আমাদের মিকা কোনোভাবে নিজের জান বাঁচিয়ে একটি গাড়ি চালিয়ে সেই বিল্ডিং এর ভিতরে বের হয়ে আসে। রাইজো ওদের সাথে ফাইট করতে করতে ও নিজেও বিল্ডিং এর বাইরে বের হয়ে আসে। নিনজারা সবাই মিলে রাইজোকে রাস্তার মধ্যেই তাড়া করা শুরু করে। আমাদের রাইজো প্রচুর পরিমাণে আহত ছিল। এরপরেও রাইজো মাঝ রাস্তার মধ্যেই কিছু নিনজাদেরকে সেইখানে মারতে সক্ষম হয়, কিন্তু যখন তাকেশি এসে আমাদের রাইজোকে একেবারে মেরে ফেলবে ঠিক তখনই মিকা সেইখানে গাড়ি দিয়ে তাকেশিকে অ্যাটাক করে বসে। রাইজো সাথে সাথে গাড়ির ভিতরে ঢুকে আসলে ওরা সেইখান থেকে দ্রুত পালিয়ে যায়। রায়ান ফোন করে মিকাকে হেল্প করার ব্যাপারে বললে মিকা অস্বীকৃতি জানায়। ওরা নাইট স্টে করার জন্য একটি হোটেলের ভিতরে চলে আসে। রাইজোর শরীরের কন্ডিশন অনেক খারাপ ছিল। মিকা তখনই বুঝতে পারে
যে ও একা কখনোই রাইজোকে সাহায্য করতে পারবে না। তাই ও একটি প্ল্যান পরিকল্পনা করে এবং সেই ট্র্যাকারটাকে অ্যাক্টিভ করে সেইটাকে রাইজোর হাতে দিয়ে দেয়। মিকা বিল্ডিং থেকে বের হয়ে আসার পর অসংখ্য নিনজারা সেই বিল্ডিং এর ভিতরে ঢুকে আসে এবং রাইজোকে সেইখান থেকে প্যাকেট করে নিয়ে যায় ওজুনুর কাছে। রাইজোকে নিয়ে যাওয়ার 10 মিনিট পরেই অসংখ্য পুলিশরা সেই ট্র্যাকার ফলো করে সেই হোটেলের ভিতরে এসে পৌঁছায় এবং তখন মিকা বলে 10 মিনিট আগেই ওকে নিয়ে গেছে। অন্যদিকে রাইজো এসে পৌঁছায় ওজুনু ক্লানে। রাইজো সেই বক্সের ভিতরে থাকা অবস্থায় ওর শরীরের ক্ষতগুলোকে ঠিক করার জন্য ওদের সেই নিনজা টেকনিক ব্যবহার করে যাচ্ছিল। ওর শরীরের ক্ষতগুলো অনেকটা ঠিক হয়ে আসে। ওকে যখন ওজুনুর সামনে নিয়ে আসা হয় তখন ওজুনু বলে, তোমাকে দেখে আমি একদমই খুশি হইনি। আমি কোনো একদিন ভেবেছিলাম আমার পরে এই ওজুনু ক্লানের দায়িত্ব তুমি তোমার হাতে তুলে নেবে, কিন্তু দেখো তুমি কি করেছো। তখন রাইজো এমন সব কথা বলে যে ওজুনুর মাথা আরো গরম হয়ে যায় এবং রাইজোকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার জন্য সব নিনজাদেরকে এক জায়গায় ডেকে আনা হয়। ওজুনু তখন আবারও নিজের হাতেই রাইজোর শরীরের ভিতরে হাত ঢুকিয়ে ওর হার্টটাকে চেপে ধরে। দুইবার ওর হার্টের ভিতরে আঘাত করার পর ও যখন ওজুনুকে বলে যে বয়সের সাথে সাথে আপনার শক্তি কমে যাচ্ছে, তখন ওজুনু খেপে গিয়ে ওকে সব থেকে শক্তিশালী আঘাত করে বসে। ওর মুখ দিয়ে অনেক রক্ত বের হয়ে আসে। ততক্ষণে সেই ট্র্যাকার ফলো করে সেইখানে সোয়াটের বাহিনী চলে আসে। সোয়াট টিমের গাড়ি থেকে নিনজাদের উপরে অসংখ্য পরিমাণে গুলি বর্ষণ করা শুরু হয়। প্লেয়ার গান ছুড়ে সেইখানে লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়। কিছু নিনজারা দেয়ালের উপর দিয়ে ভাগার চেষ্টা করলে তাদেরকেও গুলি করে মেরে ফেলা শুরু করে। তাকেশি যখন রাইজোকে মেরে ফেলবে একটুর জন্য রাইজোকে বাঁচিয়ে ফেলা হয়। মিকা এসে তখন রাইজোর হাত পা খুলে দেয় এবং রাইজোর সাথে সাথে সেই ক্লানের ভিতরে ঢুকে যায় ওজুনোকে খুঁজে বের করে ওকে মেরে ফেলার জন্য। তাকেশি রুমের ভিতরে ঢুকে দেখে সেইখানে রাইজো ওদের জন্য দাঁড়িয়েছিল। রাইজো এবং তাকেশির সেই নিনজা টিমের সাথে কঠিন ফাইটিং শুরু হয়। রাইজো একে একে ওদের হাত পা মাথা থেকে শুরু করে সেখানকার সবাইকে মেরে ফেলে, শুধুমাত্র তাকেশি বেঁচে থাকে। তাকেশির সাথে ফাইটের এক পর্যায়ে গিয়ে তাকেশি রাইজোকে বলে, আমার এখনো মনে আছে কিরিকোকে মারার সময় ও যখন চিৎকার করেছিল। রাইজোর মাথা একেবারে গরম হয়ে যায় এবং ও ওর সুইং ব্লেড দিয়ে তাকেশিকে ঘিরে ফেলে এবং সেই ছুরিটিকে নিয়ে তাকেশির গলার ভিতরে বিধিয়ে দেয়। তাকেশি সেইখানে মারা যাওয়ার পর রাইজো ওজুনুর রুমের দিকে যাওয়া শুরু করে। রাইজো ওজুনুর রুমে পৌঁছানোর পর সেই সুইং ব্লেড দিয়ে ওজুনুকে আঘাত করার চেষ্টা করলে চোখের পলকেই ওজুনু সেই ছুরিটাকে ছিঁড়ে নিয়ে নেয় এবং অন্ধকারের ভিতরে গায়েব হয়ে যায়। রাইজো ওকে খুঁজতে থাকে, কিন্তু ও কিছুক্ষণ পর পর অন্ধকারের ভিতর থেকে এসে রাইজোকে অনেক দ্রুত এবং জোরে আঘাত করতে থাকে। ওজুনুর ছায়া শুধুমাত্র আসছিল এবং চলে যাচ্ছিল। ওদের এই ফাইট আমাদের মিকা দূর থেকে দেখে ফেলে এবং মিকা রাইজোকে বাঁচানোর জন্য সেই ক্লানের রুমের ভিতরে ঢুকে আসে। ওজুনু যেহেতু নিনজাদের মাস্টার ছিল, তাই ওজুনুর ক্ষমতা ওদের সবার থেকে অনেক বেশি ছিল। ওজুনুর গতি অনেক দ্রুত ছিল। ও বাতাসের থেকেও দ্রুত গায়েব হয়ে যেত। ও অন্ধকারের ভিতরে অন্ধকারের থেকেও ভালো করে মিশে যেত। ওজুনু একের পর এক আঘাত করে যখন রাইজোকে একেবারে মেরে ফেলবে, ঠিক তখনই সেই রুমের ভিতরে মিকা ঢুকে এসে ওজুনুর শরীরের মধ্যে গুলি করে বসে। কিন্তু এর পরেও ওজুনুর কিছুই হয় না। ওজুনু আবারও অন্ধকারের ভিতরে মিশে যায় এবং হঠাৎ করে মিকার পিছন থেকে এসে ওর বুকের ভিতরে তরোয়াল ঢুকিয়ে দেয়। এটা দেখতে পাওয়ার পর আমাদের রাইজো অনেক ক্ষেপে যায় এবং সাথে সাথে রাইজো নিজেকে অন্ধকারের ভিতরে লুকিয়ে ফেলে, ঠিক যেভাবে আমাদের ওজুনু নিজেকে লুকিয়ে ফেলতো। এখন গিয়ে পুরো ফাইটিংটাই ঘুরে দাঁড়ায়। এখন ওজুনু রাইজোকে আর খুঁজে পাচ্ছে না। রাইজো অন্ধকারের ভিতর থেকে বের হয়ে এসে বাতাসের গতিতে একের পর এক আঘাত করতে থাকে ওজুনুর শরীরের মধ্যে। ওজু সেইখানে ছটফট করতে থাকে ব্যথায়। আর রাইজো ওজুনুর পিছন দিক দিয়ে এসে তরোয়ালটিকে নিয়ে ওর বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেইটাকে দুই ভাগ করে ফেলে আর ওজুনু মাটিতে পড়ে মারা যায়। ওজুনু মারা যাওয়ার পর রাইজো মিকাকে ওর বুকের মধ্যে নিয়ে সে রুমের ভিতর থেকে বের হয়ে আসে। রায়ান সাথে সাথে এসে জিজ্ঞাসা করে ওর কি হয়েছে। তখনই রাইজো বলে, ও ঠিক আছে, ওর কিছুই হয়নি, ও বেঁচে থাকবে, ওর হার্ট স্পেশাল। একজন মেডিক এসে যখন বলে ওর বুকের ভিতর দিয়ে তরোয়াল ঢুকে গেছে, তখনই মিকা জবাব দেয়, আমার হার্ট বাম পাশে নয়, আমার হার্ট ডান পাশে। সব পুলিশরা সেইখান থেকে চলে যায়। বেশ কয়েক ঘন্টা পর সব আগুনও নিভে আসে। আমাদের রাইজো এতদিন পর নিজেকে নতুন করে ফিরে পায়। ও এখন মুক্ত। ও এখন নতুন করে ওর জীবন শুরু করতে পারবে। ওর মনে পড়ে যায় কিরিকোর কথা। কিরিকো যেই দেয়াল বেয়ে সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, রাইজো সেই দেয়াল বেয়ে ওঠে এবং নতুন সুন্দর ভবিষ্যতের দিকে হাসি মুখে তাকিয়ে থাকে এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।